হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এইচএসসি 24 ব্যাচের জন্য আজকের এই ক্লাসটা নিয়ে আমি হাজির হয়েছি। আজকে ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে বাংলা দ্বিতীয় পত্রে যে 5 মার্ক আমাদেরকে অ্যান্সার করতে হয়, এই 5-এ যাতে তোমরা 5 পেতে পারো সবচেয়ে কম এফোর্ট দিয়ে সেটা নিশ্চিত করা। অর্থাৎ আমাদের আজকের ক্লাসের মোটো হচ্ছে অল্প পুঁজি অধিক রুচি, অর্থাৎ ঠিক যতটুকু দরকার ততটুকু পড়াই কিন্তু আজকে আমাদের মেইন টার্গেট, যাতে করে আমরা বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক আছে ব্যাকরণিক শব্দশ্রেণী, সেই ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে 5 নম্বরের প্রশ্ন আসে। সো এইটা আজকে আমরা সলভ করে ফেলবো একটা ক্লাস থেকেই। আমরা খুব বেশি সময় ব্যয় করব না, আমাদের ক্লাসের স্লাইডের মধ্যেই মোরলেস সবকিছু আছে, তার বাইরে যদি টুকটাক কোনো কিছু বুঝিয়ে দেওয়ার দরকার পড়ে সেটা আমরা বুঝিয়ে দেব, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরটাও আমি সাথে সাথে দিয়ে দেবো। সো ক্লাসের শুরুতেই বলে নেই, আমার নাম ফারহান সাকিব, আমি 10 মিনিট স্কুলের বাংলা পড়াচ্ছি প্রায় 8 বছর ধরে। তোমরা আমার পড়ানো 6 ব্যাচ 10 মিনিট স্কুলে। অলরাইট, সো আমার এই ক্লাসটা তোমরা ফার্স্ট একটু শেয়ার করে ফেলো নিজের টাইমলাইনে, বন্ধুদের গ্রুপে, যাতে করে সবাই এই ক্লাসটাতে জয়েন করতে পারে। আর আজকের ক্লাসে যে স্লাইডটা রয়েছে, যে স্লাইডের মধ্যে মূলত ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে কিভাবে প্রশ্ন আসে, কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিভাবে উত্তর করতে হবে, সব কিছু ডিটেলস যে ক্লাস স্লাইডটাতে আছে, সেই ক্লাসের স্লাইডটা তোমরা প্রথম কমেন্টে পিন্ড অবস্থায় পাবা। কি করতে হবে, কমেন্টে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করলেই তোমরা আজকের ক্লাসের স্লাইডটা রেসপন্স হিসেবে পেয়ে যাবা। এইটাই তোমাদের জন্য কিন্তু যথেষ্ট হবে ব্যাকরণিক শব্দশ্রেণীর জন্য যে 5 নম্বর বরাদ্দ, সেই 5-এ 5 পাওয়ার ক্ষেত্রে। অলরাইট, আমরা একটু দেখি কারা কারা আমাদের সাথে জয়েন করেছে এবং কোথা কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছে। আকিব, ওয়ালাইকুম আসসালাম। আতাজাকি নওশিন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। সামিন চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। সো একটু ক্লাসটা শেয়ার করে ফেলো বন্ধুদের সাথে, তাহলে বাকিরাও জয়েন করুক। আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য একটা বাংলা মিশন লঞ্চ করেছি। বাংলা মিশনের আমাদের মেইন লক্ষ্যটা হচ্ছে, অবজেক্টিভটা হচ্ছে, বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে তোমরা যাতে টোটাল A+ পাও, সেই A+টা নিশ্চিত করতে চাই আমি এবং তোমাদের ফারসিম ভাইয়া মিলে। সো আমরা বাংলা প্রথম পত্রের ক্লাস নিচ্ছি, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসও নিচ্ছি। মোটামুটি বেশিরভাগ ক্লাসই প্রতিদিন দুপুর 2:30 বাজে হচ্ছে, আর একটা ক্লাস লাস্টের দিকে গিয়ে একটা ক্লাস রাত 10টা বাজে হবে, সেটাও আলাদাভাবে আমরা জানিয়ে দিব। তো আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী, হ্যাঁ মুক্তা দাস তোমাকেও নমস্কার। ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে আমরা কারা কারা একটু টেনশনের মধ্যে আছি, আমরা একটু কমেন্টে লিখে জানাতে পারি। আর ইন দ্য মিন টাইম আমরা এখান থেকে স্টার্ট করে দেই পড়ানো, ঠিক আছে? যারা যারা জয়েন করেছো অনেক ধন্যবাদ। বাকি বন্ধুদেরও একটু মেনশন করে দাও, কারণ পরীক্ষা হলে মনে করো তোমার কিছু একটা মনে পড়ছে না, তোমার বন্ধুর যদি সেটা মনে থাকে তাহলে কিন্তু আখেরে তোমার বন্ধু মহলেরই লাভ, ঠিক আছে? বাকিটা তো ভেঙে বলবো না অবশ্যই, কিন্তু এই জন্যই এইচএসসি পরীক্ষার আগে কম্পিটিশনটা থাকবে অবশ্যই, কিন্তু তুমি যদি তোমার বন্ধুদের সহ প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমার জিনিসপত্র মনেও থাকবে বেশি, রাইট? যেমন তানজুম তামান্না কিন্তু ওর সব বন্ধুদেরকে মেনশন করে দিয়েছে, বাকিরাও মেনশন করে ফেলো দীপরাজ সজীবের মতো। অলরাইট, আর টেনশনে আছে ভাইয়া এই টপিকটা নিয়ে, মহসিনা সরকার বলছে একেবারেই টেনশনের কিছু নাই। আজকের এই একটা ক্লাস খুব বেশি হলে আমরা 3:30 পর্যন্ত করব, মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে যে 5 নম্বর প্রশ্নে আসবে সেই 5-এ 5 পাওয়ার উপায়। অলরাইট, আমরা কি সবাই রেডি? রিমনও বলছে অনেক টেনশনে আছে। অলরাইট, চলো আমরা তাহলে স্টার্ট করে দিই। প্রথম কথা, আমরা এর আগের ক্লাসে যেগুলো দেখেছি যে বাংলা বানানের নিয়ম থেকে প্রশ্ন আসে, 5 নম্বরের প্রশ্ন আসে সাবজেক্টিভ, অথবা দিয়ে বিকল্প দিয়ে 5 নম্বরের প্রশ্ন আসে হচ্ছে অবজেক্টিভ, কিংবা বাংলা উচ্চারণের নিয়ম 5 নম্বর আসে হচ্ছে সাবজেক্টিভ প্রশ্ন, অথবা বিকল্প দিয়ে 5 নম্বর আসে হচ্ছে অবজেক্টিভ টাইপের প্রশ্ন। অর্থাৎ প্যাটার্নটা মোরলেস সেম থাকছে। সমস্যা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণীর ক্ষেত্রে প্যাটার্নটা পুরোপুরি ফিক্সড না। বলতে পারো যে ভাইয়া কিছুই কি আমরা জানি না? উত্তর হচ্ছে জানি, মানে ওই সাবজেক্টিভ আর অবজেক্টিভ টাইপ প্রশ্নই আসবে। তার মানে একটা প্রশ্ন আসবে এরকম, একটু দেখাই, একটা প্রশ্ন আসবে এরকম যে ফর এক্সাম্পল, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, উদাহরণ সহ ব্যাখ্যা লিখো। মনে করো একটা সাবজেক্টিভ টাইপের প্রশ্ন আসলো এরকম, একটা সাবজেক্টিভ টাইপের প্রশ্ন আসলো এরকম যে বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দশ্রেণীকে কয় ভাগে ভাগ করা যায়, এটা উদাহরণ সহ ব্যাখ্যা লিখো। এই ধরনের প্রশ্ন আসতে পারে, তখন তোমাকে লিখতে হবে যে বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দশ্রেণী 8 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ শব্দ, এবং তারপরে এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে হবে, ঠিক আছে? অথবা আরেকটা জিনিস করতে হতে পারে, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি হচ্ছে
অবজেক্টিভ টাইপের প্রশ্ন, সেটারও কিন্তু উত্তর আমাদের করতে হতে পারে। তো আমরা সবসময় ট্রাই করি যে সাবজেক্টিভ টাইপের প্রশ্নগুলোকে একটু অ্যাভয়েড করতে, সাবজেক্টিভ টাইপের প্রশ্নগুলোকে একটু স্কিপ করতে, যাতে করে আমরা কম সময়ের মধ্যে লিখতে পারি এবং যাতে করে আমরা বেশি নম্বর পেতে পারি। অলরাইট, সো আমাদের সাবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো কোথায় আছে? এই স্লাইডেই সবগুলো পাবা। একটু রিডিং পড়ে যেও, কারণ হচ্ছে যে শুধুমাত্র অবজেক্টিভ টাইপের প্রশ্নই দিব এই মাইন্ড সেটআপে গেলে তোমার কনফিডেন্সটা একটু লো হয়ে যেতে পারে, তোমার মধ্যে একটু আশঙ্কা, ভীতি, অ্যাংজাইটি, টেনশন কাজ করতে পারে যে ইস, ফারহান ভাইয়া তো বলেছে অবজেক্টিভ টাইপের প্রশ্ন পড়লেই হবে, কিন্তু যদি না হয়, আমি যদি কুমিল্লা বোর্ডের মতো প্রশ্ন পেয়ে যাই হাতে, তখন কি হবে? এই জন্য তোমাদের জন্য সাজেশন হচ্ছে তোমরা একটু সাবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো রিডিং পড়ে যেও, খুব কষ্ট হবে না, একদম সহজ, ঠিক আছে? যেমন বিশেষ্য কাকে বলে, যে কোনো নামকে বিশেষ্য বলে। বিশেষণ কাকে বলে? নাম, বিশেষ্য বা সর্বনামকে যেটা অবস্থা, ব্যবস্থা ইত্যাদি বোঝায় সেটাকে আমরা বলি হচ্ছে বিশেষণ। সহজ পড়া, একদম কঠিন কিন্তু কিছু এখানে নাই। সর্বনাম কাকে বলে? নামের পরিবর্তে যে কোনো জিনিস ব্যবহার করা হয় সেটাকে সর্বনাম বলে। ক্রিয়া কাকে বলে? যে কোনো কাজকে বলে হচ্ছে ক্রিয়া। বাই দ্য ওয়ে, কাজ করাকে ক্রিয়া বলে, কাজের নামকে কিন্তু আবার ক্রিয়া বলে না। যখনই কোনো কিছু নাম ব্যবহার করা হয় সেটা কিন্তু নাউন বা বিশেষ্য হয়ে যায়। অর্থাৎ কাজ এটা ক্রিয়া, কাজ করা এটা ক্রিয়া, কিন্তু কাজের নাম এটা বিশেষ্য, এটা নাউন। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে একটু দেখি। অলরাইট, এরপরে দেখি ক্রিয়া বিশেষণ। যেই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা বিশেষ্য অথবা সর্বনামকে, বিশেষ্য অথবা সর্বনামকে বিশেষায়িত করে বা এটার দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, সেটাকে আমরা বলি হচ্ছে বিশেষণ। একই রকম ভাবে যেই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা বা যেই পদটা বিশেষ্য বিশেষণকে, বিশেষ্য সর্বনামকে না, যেটা কিনা ক্রিয়াকে বিশেষায়িত করে, ভার্বকে একটু অবস্থা বোঝায় যে আচ্ছা সে হাঁটে, কেমন করে হাঁটে? সে দ্রুত হাঁটে, সে কি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, সে কি লাফ দিয়ে লাফ দিয়ে হাঁটে? অর্থাৎ এই যে সে একটা সর্বনাম, হাঁটে এটা একটা ক্রিয়া। এখন আমি যদি বলি সে দ্রুত হাঁটে, এই দ্রুতটা কি করছে? এই দ্রুত ব্যাকরণিক শব্দ শ্রেণীটা ক্রিয়াকে বিশেষায়িত করছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ক্রিয়া বিশেষণ। বুঝতে পেরেছি? ওকে, ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো আমরা। ঠিক আছে, ফর্মের লিঙ্কটা একদম ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, তোমরা এটা বাকিরা যারা যারা পাও নাই তারা একটু দিয়ে দাও, শেয়ার করে দাও, অসুবিধা নেই। মানে যারা পেয়েছো তারা একটু, যে সকল বন্ধুরা পায় নাই তাদেরকে দিয়ে দাও, আর ক্লাসটা শেয়ার করো। ক্লাস শেয়ার করলে আমি, যদি তোমরা ক্লাসটা শেয়ার করো, ক্লাসের পরে আমি তো দেখবো কে কে শেয়ার করেছে পাবলিক প্রাইভেসি দিয়ে, আমি তোমাদেরকে দরকার হলে ইনবক্স করে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, প্যারার কিছু নেই। অলরাইট, ঠিক আছে। সো আমরা ক্রিয়া বিশেষণটাও বুঝে ফেললাম, ঠিক আছে? যেমন দেখো আমি যেটা বলছিলাম, ঘোড়া দ্রুত চলে, এই দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। অনুসর্গ, অনুসর্গ আমরা জানি, অনুসর্গ কোনটা? যেটা শব্দের পরে বসে, যেমন থাকে, হইতে, চেয়ে, এই ধরনের অনুসর্গ, এই ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণীকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা অনুসর্গ, রাইট? আচ্ছা, তারপরে যোজক। যোজক কি? যোজকের কাজ হচ্ছে যোগ করা, কোনো কিছুকে যুক্ত করা, সংযুক্ত করা, কানেক্ট করা। যেমন ও, এবং, আর, কিন্তু, তবু, বটে, যেগুলো কি করে? দুইটা আলাদা শব্দ বা শব্দগুচ্ছকে, দুইটা আলাদা বাক্য বা বাক্যাংশকে যেটা যুক্ত করে, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি হচ্ছে যোজক। অলরাইট, ঠিক আছে। তারপরে দেখি, এরপরে হচ্ছে আবেগ শব্দ। আবেগ শব্দ কোনগুলোকে বলে? যেই সকল শব্দ দিয়ে আমরা সাধারণত কোনো কিছু একটা এক্সক্লেমেটরি বুঝাই। মানে আমরা কি বোঝাই? যেই সকল শব্দ দিয়ে আমরা এমন একটা অবস্থা বোঝাই যে অবস্থাটা নর্মাল স্টেটমেন্টের মতো না, মানে আমরা একটু বেশি এক্সাইটেড, বা আমরা অনেক বেশি হ্যাপি, আমরা অনেক বেশি স্যাড, এইরকম সিচুয়েশনকে যেই শব্দগুলো বোঝায় সেই শব্দগুলোকে বলা হচ্ছে আবেগ শব্দ, ঠিক আছে? সেই শব্দগুলো কি বলে? আবেগ শব্দ। অলরাইট, এই যে যেমন বাহ কি সুন্দর, ব্যথা পেলাম, ঠিক আছে, ইস কি ঠান্ডা, এইগুলোকে বলা হচ্ছে কি? এইগুলোকে বলা হচ্ছে আবেগ শব্দ। 8টা কিন্তু হয়ে গেল। এইবার দেখো আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন কেমন হয়। এইবার আমরা দেখবো একটু অবজেক্টিভ টাইপের প্রশ্ন। তবে একটা জিনিস একটু তোমাদেরকে বলে নেই, ব্যাকরণিক শব্দ শ্রেণীতে যে প্রশ্নটা আসবে 5 নম্বরের জন্য, এই প্রশ্নটার ক্ষেত্রে তোমরা দেখবা যে আমরা যখন শুদ্ধ বানান নির্ণয় করি, যে আচ্ছা আমাকে
8টা অশুদ্ধ বানান দেওয়া আছে, সেখান থেকে যে কোনো 5টা আমি লিখতে হবে শুদ্ধ করে। অথবা আমাকে 8টা শব্দ দেওয়া আছে, এখান থেকে যে কোনো 5টার উচ্চারণ আমাকে লিখতে হবে। অথবা আমাকে 8টা সমাস দেওয়া আছে, এখান থেকে যে কোনো 5টা ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। সবসময় মোটামুটি আমরা জানি যে প্রশ্নটা এমনই হবে, কিন্তু ব্যাকরণিক শব্দশ্রেণীতে এই অবজেক্টিভ টাইপের প্রশ্নটা কেমন হবে এটা শিওর শর্ট বলা যায় না, মানে এটা পুরোপুরি ফিক্স করে বলা যায় না যে প্রশ্নটা এমনই হবে। বাট প্রশ্ন এমন হয় না যে তুমি পারবাই না, খুবই কঠিন, এমন কিন্তু হয় না। একটু দেখি যেমন এখানে কি প্রশ্ন করেছে, নিচের অনুচ্ছেদ থেকে, মানে এই জায়গাটা থেকে নিম্নরেখ শব্দ, নিম্নরেখ মানে হচ্ছে নিচে দাগ দেওয়া আছে এরকম শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। যেমন একটু মিটমিট করিয়া, ঠিক আছে, মিটমিট, ক্ষুদ্র, তারপরে হুকা, ঠিক আছে, নাচিতেছে, নাচিতেছে কি ক্রিয়া, হুকা কি বিশেষ্য, ঠিক আছে। আমি ভাবিতেছিলাম আমি যদি নেপোলিয়ন হইতাম তবে, তবেটা কি হতে পারে বলো তো, তবেটা কি হবে? হ্যাঁ, সুলতান মাহমুদ তারেক বলছে আমি অবজেক্টিভ দিব। তোমাদের জন্য একটা প্রশ্ন, দেখি তোমাদের আইডিয়া কেমন, তোমরা বলো তো তবেটা কি, তাহলে আমি বুঝবো যে আমার স্টুডেন্টদের আসলে অবস্থাটা কি। ক্লাসটা যারা শেয়ার করো না, এই ক্লাসটা শেয়ার করে ফেলো, তাহলে আমি এই ক্লাসের পরে তোমাদেরকে আজকে ক্লাসের স্লাইডটা দেওয়ার ব্যবস্থা করে দিব, ঠিক আছে। যোজক, হ্যাঁ অনেকেই বলছে, পার্থ বলছে যোজক, বৈশাখী বলছে যোজক, কামরুনিসা বলছে যোজক, এক্স্যাক্টলি, অল রাইট। সো ঠিক আছে, দেখো এইখানে কিন্তু এইভাবে করে তোমরা উত্তরটা করে ফেলবা। মিটমিট ক্রিয়া বিশেষণ, কেন মিটমিট ক্রিয়া বিশেষণ হলো? কারণ এখানে একটা ভার্ব আছে করিয়া, এখানে একটা ভার্ব আছে আলো জ্বলিতেছে। আমাদের মেইন গেম হচ্ছে এইটা, জ্বলিতেছে। কেমন করিয়া জ্বলিতেছে দেখো একটু, মনে করো প্রশ্ন হচ্ছে যে জ্বলছে, মানে ক্রিয়া হচ্ছে এইটা, এটা হচ্ছে ক্রিয়া, আমি লিখলাম হচ্ছে ভার্ব, ঠিক আছে, ক্রিয়া বা হচ্ছে ভার্ব লিখলাম। এই ভার্বটা, ক্রিয়াটা কেমন করে কাজ করছে এইটা দেখো, মিটমিট করে জ্বলছে। ওই যে একটু আগে বলেছিলাম সে হাঁটে, কেমন করে হাঁটে? দ্রুত হাঁটে, তাহলে দ্রুতটা হচ্ছে আমার ক্রিয়া বিশেষণ। একই রকম ভাবে বাতিটা জ্বলছে, কেমন করে জ্বলছে? মিটমিট করে জ্বলছে। বাতিটা মিটমিট নিভু নিভু করে জ্বলছে, তাহলে এই যে নিভু নিভু বা মিটমিট, এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে আমাদের ক্রিয়া বিশেষণ। ক্ষুদ্রটা বিশেষণ, ক্ষুদ্র মানে ছোট, নাচিতেছে ক্রিয়া, হুকা বলেছিলাম বিশেষ্য, আর তবেটা তো তোমরা এক্সিলেন্ট স্টুডেন্ট আমার, তোমরা নিজেরাই পেরেছ, তবে এখানে যোজক। শেয়ার ডান, রায়ানের মতো বাকিরাও যারা শেয়ার ডান দিয়ে ফেলেছো তারা লিখে ফেলো কমেন্টে যে শেয়ার ডান। ওকে, অলরাইট, তাহলে আমরা কি এই ধরনের প্রশ্ন আসলে পারবো? আমাকে একটু বলো তো। এখন তোমাকে যখন তুমি লিখবা যে এটা বিশেষ্য, বিশেষণ বা সর্বনাম, তোমাকে লিখতে হবে না যে এটা সাপেক্ষবাচক সর্বনাম, ঠিক আছে। তোমাকে লিখতে হবে না যে এইটা মনে করো জাতিবাচক বিশেষ্য, এইভাবে লিখতে হবে না, শুধু মেইন ক্যাটাগরিটা লিখো, ক্রিয়া বিশেষণ, বিশেষণ, ক্রিয়া বিশেষ্য। অর্থাৎ এই যে 8টা প্রকার আছে না, এই যে দেখো, তুমি যখন নাম লিখবা এই 8টা প্রকার লিখলেই হবে। তোমাকে এইটাকে আবার এটা সাব ডিভিশনে যাওয়া লাগবে না, এটার সাব ক্যাটাগরিতে যাওয়া লাগবে না। এম আই ক্লিয়ার? আচ্ছা, আখিকে ধন্যবাদ, আখি, মেহজাবিন আখি, অমৃতা শেয়ার করে ফেলেছে, ধন্যবাদ। ওয়াজিফা, ময়না পারবো বলেছে, অল রাইট, ঠিক আছে। তারপরে দেখি, এরপরে যাই আমরা পরের প্রশ্নটাতে যাই। সো আমরা এগুলো পারবো, আমরা যদি আমাদের হাতে সময় থাকে আমরা একটু বক্স করে লিখতে পারি, এটা দেখতে সুন্দর হবে। আর যদি বক্স করে লিখতে না পারি, জাস্ট পরীক্ষার খাতায় কিভাবে উত্তর করবা এভাবে লিখবা। মনে করো আমি লিখলাম হুকা, ঠিক আছে, পরীক্ষার খাতায় এভাবে লিখবো। আবার নীল কালি দিয়ে লিখো না, আমি নীল কালি দিয়ে লিখছি দেখে, এই তীর চিহ্ন দেওয়া যাবে না, সরি, ঠিক আছে। পরীক্ষার খাতায় জাস্ট এইভাবে লিখতে পারো, হুকা দিয়ে এখানে লিখে ফেলো বিশেষ্য। যদি তোমার হাতে সময় কম থাকে, এই বক্স না করার মতো আর কি, চার্ট করতে যদি না পারো তাহলে লিখে ফেলবো। অবজেক্টিভ টাইপ প্রশ্ন ক্লিয়ার? একটা প্যাটার্ন দেখালাম, আবারও বলছি, বানান, উচ্চারণ, সমাস, পারিভাষিক শব্দ যেরকম ফিক্স, যে অবজেক্টিভ টাইপের প্রশ্নটা এমনই হবে। ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে অবজেক্টিভ টাইপের প্রশ্নটা ফিক্সড না, এটা ভ্যারি করতে পারে। কি কি ভ্যারিয়েন্ট আসতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাস পেতে হলে, ক্লাসের স্লাইডটা পেতে হলে ক্লাসটা শেয়ার করতে হবে, অথবা ক্লাসের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে দেখো, এরপরে বিশেষ শ্রেণী বিভাগ আছে, এটা তোমরা বাসায় রিডিং পড়বা, না বোঝার মতো কিছুই না, বাট এটা আমরা ট্রাই করবো অ্যাভয়েড করতে। রিডিং পড়বা তোমরা, কিন্তু ট্রাই করবো আমরা অ্যাভয়েড করতে, ঠিক আছে। সো দেখো এখানে সাধারণ বিশেষ্য আছে, সাধারণ বিশেষ্য আছে, হ্যাঁ, ক্রিয়া বিশেষ্য আছে, অনেকগুলো বিশেষ্য আছে। আবেগ শব্দ কিরকম এইটা আছে, সম্বন্ধসূচক শব্দ আছে, ঠিক আছে। ক্রিয়া বিশেষণকে কিভাবে, ক্রিয়াকে কিভাবে ভাগ করা যায়, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া,
যৌগিক ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা আবার চলে আসি আমাদের এইবার আবার একটা অবজেক্টিভ টাইপের প্রশ্নে আমরা চলে আসি। আবার একটা অবজেক্টিভ টাইপের প্রশ্নে আমরা চলে আসি। দেখো, নিচের প্রথম কথা হচ্ছে প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। প্রশ্ন ভালো করে পড়ার কোনো বিকল্প নাই, কারণ তোমার ওই যে যেটা বললাম, বানান, উচ্চারণ, সমাস, পারিভাষিক শব্দ, প্রশ্নতে চেঞ্জ আসে না। অবজেক্টিভ টাইপের প্রশ্ন সবসময় মোরলে সেমই থাকে, কিন্তু এই ধরনের প্রশ্নে, ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রশ্নে কিন্তু প্রশ্ন চেঞ্জ হয়। এই জন্য একটু প্রশ্নটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। দেখি একটু। আচ্ছা, মরিয়ম আক্তার লিঙ্কটা পায় নাই, বাকিরা একটু লিঙ্কটা কমেন্টে মরিয়ম আক্তারকে দিয়ে দাও। এইটা এবার দেখো, নিচের অনুচ্ছেদ থেকে 5টি যৌগিক ক্রিয়া চিহ্নিত করো। প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল, দেখেছো? প্রশ্নটা কিন্তু শুধু ক্রিয়া না। তোমাকে বাই দ্য ওয়ে, তোমাদের পরীক্ষায় আমি তোমাদেরকে আজকে পরীক্ষা নিয়ে একটা ভালো কথা বলবো। তোমরা তো অনেকগুলো অনিশ্চয়তার মধ্যে আছো, আজকে তোমাদেরকে একটা ভালো কথা বলবো। দেখো, যৌগিক ক্রিয়া নির্ণয় করো, প্রশ্নটা কেমন হতে পারে। দেখো, গত বছর এইচএসসি পরীক্ষার ঠিক আগে আগে এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু একই রকম একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, এবং তারাও কিন্তু মোরলেস একটু আন্দোলন বা হচ্ছে একটু কথাবার্তা বলা, পরীক্ষা পেছানোর জন্য এগুলো করেছে, ঠিক আছে। পরবর্তীতে হলো কি, পরীক্ষা পেছালো না, কিন্তু আইসিটি পরীক্ষাটার প্যাটার্ন চেঞ্জ করা হলো। অর্থাৎ আইসিটি পরীক্ষাটা কিন্তু যত নম্বরে হওয়ার কথা ছিল তার চেয়ে একটু শর্ট ভার্সনে আইসিটি পরীক্ষাটা হলো। কিন্তু এটার যে ফলাফলটা কিন্তু ভালো হয় নাই। আমি আসলে এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না যে ইজ ইট ইন্টেনশনাল আর আনইনটেনশনাল, এটা আসলে বলাটা টাফ খুবই। কিন্তু যখন আইসিটি প্রশ্নটা 100 মার্কের জন্য বানানো হয়েছিল ভার্সেস স্টুডেন্টদের দাবির মুখে যখন আইসিটি পরীক্ষাটার প্যাটার্ন চেঞ্জ করা হলো গত বছর, তখন নতুন করে বানানোর যে প্রশ্নটা কিন্তু সিগনিফিকেন্টলি ডিফিকাল্ট ছিল, সিগনিফিকেন্টলি কঠিন হয়েছে। এবং তোমরা তোমাদের সিনিয়র ব্যাচকে, ইমিডিয়েট সিনিয়র ব্যাচকে জিজ্ঞেস করে দেখতে পারো, সবার আইসিটি পরীক্ষাটা ভালো হয় নাই, বেশিরভাগই খারাপ হয়েছে। অনেকের A+ মিলতে গেছে আইসিটির জন্য, এবং অনেকে রীতিমতো ফেল করেছে আইসিটিতে। অথচ পরীক্ষাটা যদি না পিছিয়ে স্ট্যান্ডার্ড প্রশ্নেই হতো পরীক্ষাটা, প্রবাবলি ওরা পরীক্ষায় যারা ফেল করেছে তারা হয়তো বা পাশ করতো, যারা A+ পায় নাই তারা হয়তো A+ পেত, ঠিক আছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, তোমরা যে কম সময় পেয়েছো, তোমাদের উপর যে আরো অনেক কিছুর চাপ ছিল, এগুলা বোর্ড আসলে যে কনসিডার করে না এমন কিন্তু না, বুঝতে পেরেছো? এই কারণে ঘটনা হচ্ছে কি, যদি তোমাদের টাইমলি পরীক্ষা হয়, পরীক্ষা নিয়ে টেনশনের কিছু নাই, বিকজ বোর্ড চেষ্টা করবে তোমাদের এই যে যত আনুষঙ্গিক সমস্যাগুলো সবকিছুকে কনসিডারেশনে এনে প্রশ্নটা এমনভাবে সেট করতে যাতে করে তোমরা বিপদে না পড়ো। বুঝছো আমি কি বুঝাইতে পারছি কথাটা? আর যদি এমন হয়, আমি জানি না তোমরা কি এই সিচুয়েশন কখনো দেখেছো কিনা, আমাদের সময় প্রশ্ন ফাঁস হতো। তো প্রশ্ন ফাঁস হলে বোর্ড কি করতো জানো? ক সেট ফাঁস হয়ে গেলে খ সেটে পরীক্ষা নিত, খ সেটও ফাঁস হয়ে গেলে গ সেটে পরীক্ষা নিত। ক সেটের চেয়ে কিন্তু খ সেট সিগনিফিকেন্টলি টাফ প্রশ্ন থাকতো। ইচ্ছা করে যে করতে এমন না, কারণ ক সেটে সাধারণত সব কমন প্রশ্নগুলো দেওয়া থাকতো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া থাকতো। খ সেটে তার চেয়ে কম ইম্পর্টেন্টগুলো দেওয়া থাকতো, এই জন্য খ সবসময় আমাদের কাছে কঠিন মনে হতো। খ সেটে যদি ফাঁস হয়ে যেত তখন গ সেটে পরীক্ষা হতো, গ সেট আরো কঠিন হতো। বুঝতে পেরেছো? প্রশ্ন যত এইভাবে পিছিয়ে যায়, প্রশ্নের সেট যত পরিবর্তন হয়, প্রশ্ন কিন্তু সাধারণত তত কঠিন হয়। তাও তোমাদের জন্য আশার বাণী যেটা, সেটা হচ্ছে যে পরীক্ষা যদি পরীক্ষার টাইমে হয়, তোমরা একদম ফার্স্ট সেট অফ কোশ্চেনে পরীক্ষাটা দিবা, ইনশাল্লাহ ওই পরীক্ষার প্রশ্নটা ইজিয়ার হবে, এইটুকু বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, অলরাইট, চলো এরপরে দেখি। এখন যেটা বলছিলাম, তোমার পরীক্ষায় তুমি দেখবা হয়তোবা তোমাকে যৌগিক ক্রিয়া চিহ্নিত করতে দিবে না, তোমাকে পরীক্ষায় হয়তোবা দিবে নিচের অনুচ্ছেদ থেকে 5টি শুধু ক্রিয়া চিহ্নিত করো। তার মানে দেখো, একটু বুঝো, প্রশ্নটা যদি কঠিন করতে চায় বোর্ড থেকে, তাহলে বলবে তুমি যৌগিক ক্রিয়া চিহ্নিত করো। আর প্রশ্ন যদি ইজি করতে চায় বোর্ড থেকে, তাহলে বলবে তুমি শুধু ক্রিয়া চিহ্নিত করো। কোনটা ইজি? কোনটা ইজি? ইজি হচ্ছে শুধু ক্রিয়া চিহ্নিত করো। বুঝতে পেরেছ? তার মানে পরীক্ষার প্রশ্ন কেমন হবে এটা অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট। এই ভ্যারিয়েবলগুলো
তোমরা যত ভালো বুঝতে পারবা পরীক্ষা স্ট্র্যাটেজি মেক করতে তত তোমাদের ইজি হবে। অলরাইট, চলো তারপরে দেখি। এখন যৌগিক ক্রিয়া কি কি আছে? চাহিয়া দেখিলাম, বুঝিতে পারিলাম, করিতে আসিয়াছি, দেওয়া গিয়াছে, যাইতে পারে। এই যে দেখো, চাহিয়া দেখিলাম, বুঝিতে পারিলাম, মনে করিলাম, তারপরে করিতে আসিয়াছে। হ্যাঁ, এইরকম যেগুলো আছে এইখানে, এইগুলো আমাদের একটু পড়তে হবে। অলরাইট, তারপরে এখানে আবার কিছু সাবজেক্টিভ প্রশ্নের উত্তর দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখে নিব, রিডিং পড়ে নিব। এরপরে দেখো, এখন প্রশ্ন যদি সহজ করতে চাই, আবারও বলছি, আবার একটা অবজেক্টিভ টাইপের প্রশ্নে চলে এসেছি, প্রশ্ন যদি সহজ করতে চাই, নিচের অনুচ্ছেদ থেকে 5টি জাস্ট ক্রিয়াপদ, দেখেছো 5টা ক্রিয়াপদ চিহ্নিত করো। এবার দেখি তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্টে এই অনুচ্ছেদ দেখে দেখি তোমাদের কাদের প্রিপারেশন কিরকম। এই অনুচ্ছেদ দেখে তোমরা জাস্ট একটা করে ক্রিয়াপদ তোমরা কমেন্টে লিখো দেখি। হ্যাঁ নাবিল, আজকে রাত 8:30টায় এসএসসির একটা ক্লাস আমি নিব। ঠিকই বলেছ। ক্লাস কতক্ষণ হবে? আমরা ক্লাস 3:30টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। কোরিয়া, আচ্ছা হ্যাঁ, সাব্বির হোসেন বলছে কোরিয়া। হ্যাঁ নাবিল, ইনশাল্লাহ রাত 8:30টায় তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা, কে বলেছে কোরিয়া? হ্যাঁ কোরিয়া, ঠিক আছে। তারপরে এখানে 5টার বেশি ক্রিয়াপদ আছে। ভুলিয়াছিলাম, সাব্বির বলেছে ভুলিয়াছিলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা না, ভুলিয়াছিলাম, এটা তুলিয়াছিলাম, তুমি ভুল লিখেছো। মুক্তাদা তুলিয়াছিলাম লিখেছো। আচ্ছা, মরিয়ম বলছে ভাই আমি স্লাইড পাই না, স্লাইড না পেলে এই লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, আমি পরবর্তীতে তোমাকে এই স্লাইডটা ইনবক্সে পাঠিয়ে দিব, ঠিক আছে? ক্লাস যদি স্লাইড না পেয়ে থাকো, মানে কোনোভাবেই যদি ফর্ম ফিল আপ করতে না পারো, যদি লিঙ্ক খুঁজে না পাও, সবচেয়ে সহজ উপায় হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, আমি পরবর্তীতে ফ্রি টাইমে তোমাকে এই স্লাইডটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? দিয়া ছিল, সাব্বির বলেছে, নোমান বলছে তুলিয়া ছিলাম, হুমায়রা হেমিকা বলছে জ্বালিয়ে, নীলাশা রয় না, আজকে রাত 8:30টায় আমি এসএসসি ব্যাচের একটা ক্লাস নেবো, তোমাদের না, এসএসসি 25 ব্যাচের একটা ক্লাস, ওইটাই নাবিল বলছিল। ঠিক আছে, মুবাশির নিপু বলছে দিয়াছিলাম, এক্স্যাক্টলি, সবাই তো মোটামুটি পারোই, দেখেছো? এখানে দেখো অনেকগুলো আছে, বললাম না, দেখো গিয়া, করিয়া, তুলিয়াছিলাম, জালিয়া দিয়াছিল, বুঝিয়াছিলাম, দেখিলাম, হইয়া রহিল, এরকম। হ্যাঁ, বাট একটা জিনিস একটু খেয়াল রেখো, তোমাকে কিন্তু এখানে এটা বলে নাই যে নিচের অনুচ্ছেদ থেকে সকল ক্রিয়াপদ চিহ্নিত করো, তোমাকে এখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়াপদ চিহ্নিত করো, অর্থাৎ বেশি করতে যেও না, যতটুকু বলা হয়েছে ততটুকুই করো, বুঝছো? আমি অনেক বেশি পারি এটা বোঝানোর জন্য বেশি করার দরকার নাই। যেমন আমি সমাসের ক্ষেত্রে সবসময় একটা কথা বলি, সমাসে শুধুমাত্র ব্যাস বাক্য আর মেইন ক্যাটাগরিটা লিখলেই হবে, যে এটা কর্মধারয় সমাস, এতটুকু লিখলেই হবে। তোমার এটা উপমান কর্মধারয় সমাস লিখতে গিয়ে ভুল করার কোনো মানে হয় না, কারণটা আমি সবসময় একই বলি, সেটা হচ্ছে এক্সিলেন্ট করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করার তো কোনো মানে নেই, জাস্ট মেইন ক্যাটাগরিটা লিখো, কারণ অতটুকুই যথেষ্ট তোমার ফুল নম্বর ক্যারি করার জন্য। রাইট, পার্থকুমার প্রেম কিন্তু আমার রেগুলার স্টুডেন্ট, কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। তারপরে দেখি, এরপরে এগুলা আবার সাবজেক্টিভ টাইপের প্রশ্নের জন্য আসতে পারে, এগুলো তোমরা আবার একটু বাসায় রিডিং পড়ে নিবা। সংজ্ঞা ও প্রকারভেদ আছে মূলত, বাট আমরা ট্রাই করব এই প্রশ্নগুলো অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? এই প্রশ্নগুলো আমরা অ্যাভয়েড করার জন্য ট্রাই করব। এইখানে আবার দেখো, আবার একটা অবজেক্টিভ টাইপের প্রশ্নে আমরা চলে এলাম। প্রশ্নটা পড়ি, নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ বা অ্যাডজেক্টিভ পদ চিহ্নিত করো। তোমরা কমেন্টে একটা করে চিহ্নিত করবা, আমি অনুচ্ছেদটা দিয়ে দিই। আছেন তো ভালো ছেলে মেয়ে কিছু আলাপের পর দেখিয়ে সফেদ, সফেদ মানে কি জানো? আচ্ছা, সফেদ মানে অনেকে হয়তো বা জানো না, সফেদ মানে হচ্ছে সাদা, হোয়াইট। সফেদ দেওয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে, ভাইয়া পারিভাষিক শব্দে যে 10টা দিতে বলে, ওখানে কি 10টা দিতে হবে নাকি সব 10টা দিতে হবে? ওমা, এটা কি ধরনের প্রশ্ন করলা? প্রশ্নে বলে দিচ্ছে 10টা পারিভাষিক শব্দ দিবে, 15টা শব্দ দিবে। হ্যাঁ, কয়টা শব্দ দিবে? পারিভাষিক শব্দের যে প্রশ্নটা, সেটার মধ্যে হচ্ছে 5 5 5, টোটাল 15টা শব্দ দিবে। 15টা শব্দের মধ্য থেকে কয়টা নির্ধারণ করতে হবে? তুমি যে 10টা পারো সেই 10টা অ্যান্সার করবা, প্রশ্ন বলেই দিবে। এখন এখান থেকে একটা করে কমেন্ট করো। বললাম জিজ্ঞাসু অতিথিকে, এখানে উত্তর চলে এসছে। হ্যাঁ বলো, কমেন্ট একটা করে লিখো। আকি বলছে শান্ত, মুক্তাদার বলছে ভালো, সফেদ, শান্ত, জিজ্ঞাসু ভালো। তানবীর কিন্তু মোটামুটি অনেকগুলো পেরেছে, মুক্তাদাস অনেকগুলো পেরেছে। হুমায়রা হেমিকা বলছে ভালো, সফেদ। পারুল বেগম বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ পারুল। ভাইয়া, শান্ত, ফাহিম বলেছে
তারপর ভালো সব, হ্যাঁ মোটামুটি এগুলাই, খুব বড় কিন্তু না। এখন আমাকে একটা জিনিস বলো, ইয়েস নো অ্যান্সার দাও। এই প্রশ্নটা যদি এইচএসসি পরীক্ষায় আসে তুমি কি পারবা নাকি পারবা না? আমাকে বলো তো, এই প্রশ্নটা যদি এইচএসসি পরীক্ষায় আসে তুমি কি পারবা নাকি পারবা না? উত্তরটা আমি দেখাই, তোমরা উত্তরটা মিলাও, যারা যারা যা যা কমেন্ট করেছো উত্তরটা দেখাই। উত্তরটা তোমরা দেখো, ভালো কিছু সফেদ শান্ত জিজ্ঞাসু। এখন এই প্রশ্নটা কি এইচএসসিতে আসলে পারবা? একটা অনুচ্ছেদ দিয়ে যদি বলে বিশেষণ পদগুলো নির্ধারণ করবা, 5টি বিশেষণ পদ নির্ধারণ করো, আমরা পারবো না ইনশাল্লাহ। 5, আসাদ বলেছে 5 আউট অফ 5 পাবো। তো এখন ভয় পাও কেন? পরীক্ষা সবসময় মনে রাখবা, তোমার এইচএসসি পরীক্ষাটা যে প্রশ্নে হবে সেটা একটা এইচএসসি স্ট্যান্ডার্ড প্রশ্ন। তার মানে এইচএসসির একটা স্টুডেন্ট কতটুকু পারা উচিত, কতটুকু সে পারবে, এতটুকু বোঝেই বোর্ড থেকে প্রশ্ন করা হয়। তোমাকে পরীক্ষায় ইচ্ছে করে ডাব্বা খাইয়ে দিলে বোর্ডের কোনো পরীক্ষকের, কোনো প্রশ্নকর্তার কোনো আলাদা লাভ নাই, প্রশ্ন যদি কঠিন করা হয়, বুঝছো? সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশের প্রতি বছর 10 লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয়। আমার বাবাও দিয়েছে, আমার দাদাও দিয়েছে, তোমার বাবাও হয়তোবা দিয়েছে, তোমার দাদাও হয়তোবা এইচএসসি পরীক্ষাটা দিয়েছে। হ্যাঁ, তখন এইচএসসি নাম হয়তোবা ইন্টার পরীক্ষা ছিল, বাট দিয়েছে তো পরীক্ষাটা এই একই স্ট্যান্ডার্ডের। তো এটা ভয় পাওয়ার কি আছে? প্রতি বছর 10 লক্ষ শিক্ষার্থী যেটা পারে তুমি পারবা না? তোমার কি নাই যেটা বাকি 10 লক্ষ শিক্ষার্থীর আছে? ভয়ের কিছু আছে বলো, ভয় পাবো কেন? ইভেন ইফ যদি আমার পরীক্ষা যদি প্রিপারেশন ভালো না হয়, এই যে লাস্ট মোমেন্টে তো আমরা সবই রিভাইজ করে ফেলছি, সব পারবো ইনশাল্লাহ। পারবো না কমেন্টে একটু লিখে ফেলি যে পারবো ইনশাল্লাহ। তাপস চন্দ্র দাস বলছে পরীক্ষা নিয়ে কোনো ভয় পাই না ভাইয়া, শুধু সময়ের অপেক্ষা। একদম এমন ভাবে কলম চালাবে তাপস এবং আমার তাপসের বাকি বন্ধুরা যে খাতায় আগুন ধরিয়ে ফেলবে। খাতা ছিঁড়ে ফেলো না, যা তাহলেই হবে, ঠিক আছে? বেশি লিখতে গিয়ে, ঠিক আছে? ইনশাল্লাহ। কামরুন্নেসা বলছে ইনশাল্লাহ। শারমিন রহমান ইনশাল্লাহ বলেছে, অল রাইট, ঠিক আছে পারবো ইনশাল্লাহ। ফাহিম বলেছে। সর্বনামের প্রকারভেদগুলো দেখো, ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম। বাট যখন তোমাকে বলে দিবে প্রশ্নে যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি সর্বনাম নির্ধারণ করো, তখন কিন্তু তোমার ওখানে লেখার দরকার নাই এগুলো নির্দেশক, ঠিক আছে? এগুলো অনির্দিষ্টতা জ্ঞাপক, এভাবে লেখার দরকার নাই, জাস্ট রিডিং পড়ার জন্য পড়ে রাখো। আচ্ছা, এরপরে দেখো যোজকের শ্রেণীবিন্যাস আছে, ও এবং আর এরকম প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে সাবজেক্টিভের জন্য, একটু জাস্ট পড়ে রেখো আমরা। আচ্ছা, এইবার আসো আবার আমাদের প্রিয় প্রশ্ন, আমাদের প্রিয় ডিশ, অবজেক্টিভ টাইপের প্রশ্ন। নিচের অনুচ্ছেদ থেকে সব সময়, দিস ইজ আ মাস্ট, প্রশ্নটা ভালো মতো পড়তেই হবে। প্রশ্ন ভালো মতো সময় নিয়ে পড়ার, না পড়ার কোনো বিকল্প নাই। প্রশ্ন যদি ভুল পড়ো, প্রশ্ন যদি ভুল বুঝো, তাহলে উত্তর ভুল হয়ে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, পারবো ভাইয়া, ঠিক আছে। এইবার দেখি নিচের অনুচ্ছেদ থেকে 5টি যোজক, 5টি ও এবং আর, তবু কিন্তু এগুলা নির্ধারণ করতে হবে। ওকে, দেখি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, গানে একলা চলতে বলা হয়েছে কারণ হইল, কারণ না হলে, আচ্ছা না হলে তুমি পিছিয়ে পড়বে, সামাজিক রীতি এমন নয় অথচ তা হচ্ছে, তাই একলা চলতে হচ্ছে এবং একলা চলছে। নতুন কি বার করতে পারি আমরা? অতএব ভালো লাগুক আর না লাগুক আমরা একলাই এগিয়ে যাব। কমেন্টে একটা করে যোজক লিখে ফেলো, কমেন্টে একটা করে যোজক লিখে ফেলো। পারবো ভাইয়া বলছে পারুল, অল রাইট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নোমান প্রশ্ন করেছিল, জিজ্ঞাসুটা একটু বোঝান। অনেক ধন্যবাদ তাজরিন আক্তারকে, চমৎকারভাবে উত্তর দিয়েছে তাজরিন আক্তার। ইনশাল্লাহ তাজরিন আক্তার পরীক্ষায় অনেক ভালো করবে আমার এবং নোমানের দোয়ায়। পার্থ কুমার প্রেম বলেছে তবে কারণ অথচ তাই নতুবা। ভেরি গুড, ভেরি গুড। তাসফিয়া হক নতুবা বলেছে, তাপস চন্দ্র দাস বলছে তবে অথচ, সাব্বির বলছে যদি তবে না হলে অথচ তবু নতুবা, তবে অথচ এবং মুক্তাদার সঠিক উত্তর, ফাহিম আহমেদ সঠিক উত্তর, আকিব হোসেন সঠিক, আশফিয়াতুল জান্নাত আনিকা সঠিক উত্তর, তবে কারণ অথচ, নুসরাত এক্সিলেন্ট, এক্সিলেন্ট। সবই তো পারো, ভয় পাও কেন? আমি তো এখন পর্যন্ত ক্লাসে এটাই বুঝলাম না যে তোমাদের ভয়টা কিসের পরীক্ষা নিয়ে। আমি যা পড়াই তাই পারো, তা পরীক্ষায় কি হাতি ঘোড়া মারতে দিবে তোমাকে? এই এইচএসসি পরীক্ষায় কি তোমাকে বলবে এই হাতিটাকে ধরে আন, এটা বলবে? এত কঠিন কাজ দিবে? বা যা বাঘের সাথে লড়াই করে, এটা বলবে? এই ধরনের প্রশ্ন দিবে, এটা পারবা না? কি যে বলো, কি যে করো আল্লাহ। সবই পারবো ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, তারপর বলছে আপনার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। দুঃখিত তাপস, আমার শরীরের ক্ষেত্রফলটা বড় একটু বোর্ডের তুলনায়, তার জন্য দুঃখিত, সরে দাঁড়িয়েছি। এখন ঠিক আছে তাপস?
থ্যাংকস ফর দ্য হেডস আপ বাই দ্য ওয়ে, থ্যাংকস ফর দ্য ফিডব্যাক যে ভাই সরেন, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমাদের কিছু কিছু বন্ধু ছিল এরকম যে নিজেরা লেখার সময় এমনভাবে শরীর দিয়ে ঢেকে রাখতো যে আমরা আশপাশ থেকে কিছু দেখতে পারতাম না। ঠিক আছে, অলরাইট, পারলাম এটা আমরা। এই যে এখানে উত্তরগুলো দেওয়া আছে, তবে, নইলে, অথচ, তবু, নতুবা, আর। এর বাইরেও আছে, 5টা বাইরেও আছে, বা বলা হয়েছে 5টা, এই জন্য 5টা। ক্রিয়া বিশেষণ আমরা সংজ্ঞাগুলো দেখে নেই, সংজ্ঞাগুলো বাসায় পড়বো, বাসায় পড়বো। বিপি, ঠিক আছে, সংজ্ঞা প্রকারভেদ। আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্ন খুঁজি, অবজেক্টিভ টাইপের প্রশ্ন কই, এই যে দেখো অবজেক্টিভ। নিচের অনুচ্ছেদ থেকে 5টি ওকে ক্রিয়া বিশেষণ শনাক্ত করো। 5টা ক্রিয়া বিশেষণের ইংরেজি কে বলতে পারবে দেখি? ক্রিয়া বিশেষণের ইংরেজি কে বলতে পারবে দেখি? কমেন্টে লিখো তো, ক্রিয়া বিশেষণের ইংলিশ কি? আচ্ছা, তাজমিন আক্তার বলছে আমি সব পড়ছি, তবে টেনশন লাগে যদি হলে গিয়ে সব লিখে আসতে না পারি। এই টেনশনটা সর্বজনীন, এই টেনশনটা করে না এরকম কেউ নাই। টেনশন হওয়া মানেই তো তুমি সিরিয়াস। সিরিয়াস মানে কি? তুমি সারা বছর এটা নিয়ে কাজ করেছো, পরিশ্রম করেছো, ইনশাল্লাহ পরিশ্রমের সুফল সৃষ্টিকর্তা তোমাকে দিবেনি, এটা নিয়ে ভয়ের কিছু নেই। ঠিক আছে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, রাইট, সবই তো পারো। কাদেরকে যে কি পড়াচ্ছি এবং কেন পড়াচ্ছি আমি একটু কনফিউজড এখন। আসলে কি তোমাদের বাংলা রিভিশন উইকের দরকার ছিল? তোমাদের সবই পারো। আমি তো প্যারা খেয়ে যাচ্ছি যে ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে তোমাদেরকে আসলে পড়াবো কি, তোমরা তো আগে থেকে দেখি সব পারো। অলরাইট, অনুচ্ছেদটা দেখে ফেলি। বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন, তখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল, ঘরে বসে এক মনে টিভি দেখছিল ছোট বোন। এ সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল, হঠাৎ বাবা এসে বললেন তার চশমাটা চট করে খুঁজে দিতে। আচ্ছা, এর বাইরে কি কোনো ক্রিয়া বিশেষণ তোমরা মেনশন করতে পারবা দেখি কমেন্টে? রাত্রি বলেছে বাংলা পারি মোটামুটি ইনশাল্লাহ। এত কষ্ট করে পড়ালাম তারপরও বলছো মোটামুটি পারি। স্যাড হয়ে গেলাম, দুঃখ পেয়ে গেলাম, মনটাই খারাপ হয়ে গেল রে। আচ্ছা, একজন বলছে ভাই আইসিটি নিয়ে অনেক টেনশন আছে। আমি জাকিকে অলরেডি বলেছি যে আইসিটি নিয়ে কি করা যায় আমাদের শিক্ষার্থীদের জন্য। ওকে, ইনশাল্লাহ পারবো, লিখে ফেলো এখানে। এটা কি আমাদের ক্রিয়া বিশেষণ, 5টা ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ তো আমাদের কাছে ক্লিয়ার, ক্রিয়া বিশেষণ তো পারবো, তাই না? ইনশাল্লাহ পারবো। দ্রুত তারেক বলেছে, শান্ত বলেছে আলী, তারেক বলেছে টিপ টিপ, গুনগুনিয়ে বলছে সুলতান মাহমুদ তারেক, সবাই সঠিক উত্তর দিয়েছে। এসএইচ গোলাম রাব্বি আমাদের একজন নিয়মিত শিক্ষার্থী, মাত্র এসে হাজির হয়েছে মনে হচ্ছে। মাইশা আক্তার মিম টিপ টিপ এক মনে গুনগুনিয়ে, অল রাইট, ঠিক আছে। তারপরে দেখি, বাংলা ফার্স্ট পেপার নিয়ে ভয় আছি। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই ফার্স্ট সেমকে বলছি যাতে এই ভয় দ্রুত দূর করে দেওয়া হয়। ওকে, সো দ্রুত, টিপ টিপ, এক মনে, গুনগুনিয়ে, চট করে, আমার সব হয়েছে। ইয়াস, হা হা, সব পেরেছি। এইরকম ফিলিংটা তোমার পরীক্ষার মধ্যে আসবে যখন তুমি সব প্রশ্নের উত্তর পাবা। যখন পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নটা হাতে পাবা, যখন দেখবা যে সব কমন, তখন কনফিউজ হয়ে যাবা। আচ্ছা, এটাও পারি এটাও পারি, তাহলে কোনটা উত্তর করবো? সবসময় উত্তর করবা কোনটা জানো? যেটা সহজ, যেটা দ্রুত লেখা যায়। এখন দুইটাই যদি সহজ মনে হয় তাহলে তুমি দেখবে যে কোনটা দ্রুত লেখা যায়। সাবজেক্টিভ পার্টটাও পারো, অবজেক্টিভ পার্টটাও পারো, তাহলে তুমি দেখবা যে আসলে অবজেক্টিভ পার্টটা কত দ্রুত লিখে শেষ করে ফেলা যায়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপরে আরেকটা প্রশ্ন, নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়া বিশেষণ শনাক্ত করো। এবার আমি দাগিয়ে দিব না, তোমরা বলো, তোমরা যে কোনো একটা লিখলেই হবে কমেন্টে, যে কোনো একটা। আদিকবি বাল্মীকি একদিন কাক ডাকা ভোরে সবুজ ঘাসের উপর আনমনে বসে গাছের ডালে বসা চঞ্চল দুটি সাদা বক ও বকির দিকে তাকাচ্ছিলেন। এমন সময় একজন শিকারী নিচ থেকে সোনালী রঙের তীর নিক্ষেপ করলো। একটি বকের দেহে তীর বিদ্ধ হলো। বেখেয়ালি কবি বললেন 2টি শ্লোক, এভাবেই প্রথম কবিতার জন্ম। প্রথম কবিতার কিভাবে জন্ম হয়েছে? হ্যাঁ তন্নি, ধন্যবাদ ফর্মের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। বাকিরা একটু ফর্মের লিঙ্কটা দিয়ে দাও। আচ্ছা, অল রাইট। হ্যাঁ, প্রবন্ধ সাজেশন নিপু অলরেডি কিন্তু আমাদের 10MS SSC HSC স্টুডেন্টস গ্রুপে তোমাদের ফার্স্ট সেম ভাইয়া প্রবন্ধ রচনা সাজেশন কিন্তু দিয়ে দিয়েছে। 8টার মতো রচনা মনে হয় দিয়েছে। ঠিক আছে, তাকাচ্ছিলেন বলেছে অনেকে, আনমনে বলেছে অনেকে। অল রাইট। আদি আছে, সবুজ আছে, চঞ্চল, সোনালী, বেখেয়ালি প্রথম।
এগুলো হচ্ছে আমাদের এখানকার ক্রিয়া বিশেষণ। মোটামুটি এই পর্যন্তই, দ্যাটস ইট। তার মানে একটু বুঝো, আবারও তোমাদেরকে বুঝাই প্রশ্ন কিভাবে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে লিখে জানাতে পারো, প্রশ্ন কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। আমাদের বাকি প্রশ্নগুলোর মতো এখানেও সাবজেক্টিভ আর অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? আমাদের বাকি বানান, তারপর হচ্ছে উচ্চারণ, পারিভাষিক শব্দ, সমাস, ওই প্রশ্নগুলোর মতো এখানেও দুইটা বিকল্প থাকবে, একটাতে থাকবে সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ। এখন সমস্যা হচ্ছে যে এখানে অবজেক্টিভে কি ধরনের অবজেক্টিভ আসবে আমরা পুরোপুরি শিওর না, সেটা নিয়ে আমাদের আজকে পুরো ক্লাসটা ছিল শিওর হওয়ার চেষ্টা করা। তো একটা প্রশ্ন দিবে সাবজেক্টিভ টাইপের প্রশ্নটা দিবে এরকম যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ কয় প্রকার, কি কি, এটা লিখো। হ্যাঁ, আর অবজেক্টিভ টাইপের প্রশ্নটা কেমন দিবে এটা একটু বুঝো। একটা অনুচ্ছেদ দিবে, একটা অনুচ্ছেদ দিবে, অনুচ্ছেদ দিয়ে বলবে নিচে, মানে এই অনুচ্ছেদ থেকে 5টা বিশেষ্য অথবা 5টা বিশেষণ অথবা 5টা সর্বনাম অথবা 5টা ক্রিয়া অথবা 5টা ক্রিয়া বিশেষণ অথবা 5টা অনুসর্গ অথবা 5টা যোজক অথবা 5টা আবেগ শব্দ নির্ণয় করো। এটাই হচ্ছে অবজেক্টিভ প্রশ্ন। ক্লিয়ার? আচ্ছা, গোলাম রাব্বি বলছে প্রথম থেকে ছিলাম, দুঃখিত কমেন্ট না দেখার জন্য। আচ্ছা হ্যাঁ, অনুসর্গ বোঝাচ্ছি, সুলতান মাহমুদ তারেক, অনুসর্গে যাচ্ছি। বুঝছো? অবজেক্টিভ টাইপের প্রশ্নটা খুবই সহজ। একটা অনুচ্ছেদ দিবে, মানে কয়েকটা লাইন দিবে, 4-5টা লাইন দিবে, লাইন দিয়ে বলবে যে এখান থেকে 5টা বিশেষণ নির্ণয় করো অথবা ক্রিয়া বিশেষণ নির্ণয় করো অথবা আবেগ শব্দ নির্ণয় করো। পারবো অবজেক্টিভ টাইপের প্রশ্ন? অথবা অবজেক্টিভ টাইপের প্রশ্নকে পারবো, বুঝছি। অবজেক্টিভ টাইপের প্রশ্ন কেমন আসবে, কেন বলছি যে এটা ফিক্সড না, কারণ এখানে আটটা প্যাটার্ন আছে, 8টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন। শুদ্ধ বানান উচ্চারণের ক্ষেত্রে, সমাসের ক্ষেত্রে, পারিভাষিক শব্দের ক্ষেত্রে একটাই প্যাটার্ন, কিন্তু এখানে আসলে যে কোনো একটা দিতে পারে, বিশেষণ নির্ণয় করো অথবা বিশেষণ নির্ণয় করো অথবা সর্বনাম, ক্রিয়া, অনুসর্গ নির্ণয় করো, এরকম দিতে পারে। এই জন্য আমি বলেছি যে ফিক্সড না। ক্লিয়ার? এটা আমরা বুঝছি। জি ভাইয়া, ইভা ছাড়া মনে হয় আর কেউ ক্লিয়ার না, শুধু ইভা বুঝছে। তাপস চন্দ্র দাস, ঠিক আছে, সমাসের একটা ক্লাস আছে, সমাসের ক্লাসে আমি সমাস নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই। বুঝছো? আচ্ছা, স্লাইড না পেলে নুসরাত এই লাইভ ক্লাসটা শেয়ার করো, আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দেবো। তবে ক্লাসটা পাবলিক প্রাইভেসিতে শেয়ার করো, তাহলে আমি খুঁজে পাই আর কি। আচ্ছা, আমার ক্লাসে এই স্টুডেন্টরা ক্লাসটা শেয়ার করেছিল, ওদেরকে আমি ইনবক্স করে দেবো স্লাইডটা, তাহলে হবে না? ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, এখন একটা পার্ট তো আমি দেখালাম তোমাদেরকে যে একটা অনুচ্ছেদ দেয়। অবজেক্টিভ টাইপের প্রশ্ন নিয়ে কথা বলছে, অবজেক্টিভ টাইপের প্রশ্ন একটা পার্ট হচ্ছে যে একটা অনুচ্ছেদ দেয়, ঠিক আছে? একটা অনুচ্ছেদ দেয়, অনুচ্ছেদ দিয়ে বলে যে অনুচ্ছেদ থেকে 5টা কি নির্ণয় করো, এই যে এগুলো নির্ণয় করো। হ্যাঁ, এগুলো নির্ণয় করো বলে দেয় 5টা। আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে তোমাকে 8টা আলাদা বাক্য দিবে, 8টা আলাদা বাক্য দিবে, 8টা আলাদা বাক্য দিবে। 8টা আলাদা বাক্য দিয়ে, ঠিক আছে, যেমন তোমাদেরকে এখানে দেখিয়েছিলাম মনে হয়, এই যে দেখো এইখানে দেখো, এখানে কিন্তু তোমাকে বলে নাই যে ফিক্সড করে, এইখানে কিন্তু তোমাকে বলে নাই ফিক্সড করে যে কোনটা তোমাকে নির্ধারণ করতে হবে, যে এখান থেকে সব যোজক নির্ধারণ করো, এখান থেকে সব বিশেষণ নির্ধারণ করো, এখান থেকে সব বিশেষণ নির্ধারণ করো, এভাবে কিন্তু বলে নাই। তার মানে অবজেক্টিভ টাইপের প্রশ্নে 2 ধরনের প্যাটার্ন হতে পারে। একটা হচ্ছে যে তোমাকে বললো নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষ্য নির্ণয় করো, নিচের অনুচ্ছেদ থেকে 5টি সর্বনাম নির্ণয় করো, এইটা একটা প্যাটার্ন হতে পারে, প্যাটার্ন নাম্বার 1। প্যাটার্ন নাম্বার 2 হচ্ছে এইটা, যেখানে তোমাকে আলাদা করে বলে দিবে না যে আচ্ছা এইখান থেকে শুধু বিশেষ্যগুলো নির্ধারণ করো, এমনটা তোমাকে হয়তো বা বলবে না। তোমাকে বলবে যে নিচের যে শব্দগুলো নিচে দাগ দেওয়া আছে সেই শব্দগুলা কোন ব্যাকরণিক শব্দ শ্রেণীর সেটা নির্ধারণ করো। বুঝছি প্যাটার্ন 1 আর 2? তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শেষ করতে পারবো। প্যাটার্ন 1, 2 ক্লিয়ার? ও আচ্ছা, একজন বলছে ভাইয়া অনুসর্গটা বুঝি নাই, অনুসর্গটা বোঝাই আমরা, এরকম 2টা শব্দ আছে, একটা হচ্ছে উপসর্গ, একটা হচ্ছে অনুসর্গ। আমাদের মনে করো যখন অসুখ হয়, অসুখের আগে মনে করো আমার জ্বরের আগে হয়তো বা আমাদের একটু ঠান্ডা লাগে, হ্যাঁ, আমাদের হয়তো বা একটু মাথাটা ব্যথা করে, চোখ ঝিমঝিম করে, এটা কিন্তু রোগ না, এটা হচ্ছে রোগের উপসর্গ, মানে রোগ হওয়ার আগে রোগের যে সিমটম। একই রকম ভাবে শব্দের উপসর্গ কোথায় বসে? শব্দের আগে বসে।
শব্দটাকে যদি আমরা রোগ বা ডিজিজ হিসেবে কল্পনা করি তাহলে দেখো শব্দের আগে বসছে কি, শব্দের আগে বসছে উপসর্গটা বা সিমটমটা, সেটা শব্দের আগে বসছে। এখন উপসর্গের বিপরীত হচ্ছে অনুসর্গ। দুই দিক দিয়ে বিপরীত, বুঝো। একটা হচ্ছে উপসর্গ শব্দের সাথে যুক্ত হয়ে যায়, যেটা অনুসর্গ হয় না। অনুসর্গ কি? অনুসর্গ কিন্তু শব্দের সাথে যুক্ত হয় না। বৈপরীত্যের কারণ নম্বর 1। বৈপরীত্যের কারণ নম্বর 2 হচ্ছে অনুসর্গ শব্দের আগে বসে না, অনুসর্গ শব্দের পরে বসে। অর্থাৎ উপসর্গের সাথে অনুসর্গের দুইটা মোটা দাগে পার্থক্য আছে। পার্থক্য নাম্বার 1, উপসর্গ শব্দের সাথে একীভূত হয়ে যায়, মিশে যায়, যুক্ত হয়ে যায়। উপসর্গ আর শব্দকে আলাদা করা কঠিন, দেখে বোঝা যায় না। কারণ নাম্বার 1। কারণ নাম্বার বা বৈপরীত্য ডিসিমিলারিটিভ নাম্বার 2 হচ্ছে কি? 2 হচ্ছে অনুসর্গ শব্দের পরে বসে, উপসর্গ শব্দের আগে বসে যেরকম, অনুসর্গ বসে তার পরে। দ্যাটস ইট, এটাই অনুসর্গ। সহজ না? হ্যাঁ নিপু, নাটক আর উপন্যাস থেকে ক্লাস না হবে, এটা তোমাদের ফার্সিম ভাইয়া নিবে। আমি মূলত বাংলা দ্বিতীয় পত্রে ফোকাস করছি। অলরাইট, আমরা কি বুঝতে পেরেছি আজকে ক্লাসটা? ক্লাস কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমাদের 10ms SSC HSC স্টুডেন্টস গ্রুপে লিখে জানাতে পারো, ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন HSC 24 ব্যাচ এই গ্রুপটাতে লিখে জানাতে পারো, যাতে তোমাদের আরো বন্ধুরা জয়েন করতে পারে, সবাই মিলে যাতে উপকৃত হতে পারে। আর ক্লাসটা পাওয়ার জন্য, ক্লাসটার কিন্তু মেইন কন্টেন্ট বেসিক্যালি ক্লাসের স্লাইডেই আছে। ক্লাসের স্লাইডটা পাওয়ার জন্য কমেন্টে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ফর্মের লিঙ্কটা ফিল আপ করতে হবে। যদি ফর্মের লিঙ্কটা ফিল আপ না করতে পারো, ফর্ম কোনো কারণে খুঁজে না পাও, তাহলেও সহজ একটা উপায় আছে, এই ক্লাসটা শেয়ার করতে হবে নিজের টাইমলাইনে অথবা বন্ধুদের গ্রুপে এবং পাবলিক প্রাইভেসিতে। তাহলে আমি পরবর্তীতে তোমাদেরকে খুঁজে বের করবো যে কারা কারা আমার ক্লাসটা শেয়ার দিয়েছে, তাদের নিশ্চয়ই ক্লাসের স্লাইডটা দরকার আছে এবং তারা নিশ্চয়ই ক্লাসের স্লাইডটা ডিজার্ভ করে। সো আমি তাদেরকে নিজ দায়িত্বে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দেবো। তবে আজকে রাত পর্যন্ত আমার ক্লাস আছে, সুতরাং একদিন আমাকে সময় দিতে হবে, একদিনের মধ্যে আমি সবাইকে দিয়ে দেবো আর কি। অলরাইট, তাহলে আমাদেরকে আজকে লিখে জানাতে পারো ক্লাসটা কেমন লেগেছে, ক্লাসটা শেয়ার দিয়ে বাকি বন্ধুদেরকেও জানান দিতে পারো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের যে বাংলা মিশনটা অনগোয়িং রয়েছে, বাংলা HSC 24 ব্যাচের জন্য যে পরীক্ষার আগে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ফুল কমপ্লিট করব, আমরা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের আজকে সেকেন্ড ক্লাসটা করে ফেলেছি। এর পরবর্তীতে আবার তোমাদের ফার্সিম ভাইয়া ক্লাস নেবে বাংলা প্রথম পত্রে। ইনশাল্লাহ বাংলা পরীক্ষায় আমরা শুধুমাত্র A+ না, বাংলা পরীক্ষায় ইনশাল্লাহ আমরা 2 পেপার মিলে 180 আপ পাবো। অর্থাৎ অন এভারেজ আমরা কত করে পাবো? আমরা অন এভারেজ 90-র মতো করে নাম্বার পাবো ইনশাল্লাহ। দেখা হবে তাহলে পরবর্তী ক্লাসে। আজকে আমাদের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।